আসসালামু আলাইকুম। অরা একাডেমির আরেকটা ক্লাস আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো বৃত্ত নিয়ে। এই বৃত্তটা হচ্ছে কি আমাদের আধুনিক সভ্যতার একটা নিদর্শন বললেই চলে। উদাহরণ হিসেবে যদি বলতে যে এই বৃত্তটা যদি না আসে তাহলে গাড়ি কখনো তৈরি হতো না। মানে এই গাড়ি এখন যে আমাদের সাধারণভাবে যে চাকাগুলোর মাধ্যমে গাড়িগুলো চলাচল করতেছে এইরকম বিষয়টা আসতো না। আর এরকম বিষয়টা না আসলে আমাদের এই আধুনিক সভ্যতা আসতো না। তার মানে আমরা আজকের টপিকটা থেকে বোঝা যাচ্ছে কি বৃত্ত গুরুত্বপূর্ণতা অনেক বেশি। এই বৃত্তের কারণে কিন্তু আমাদের গাড়ি বা চাকাগুলো ক্রিয়েশন হয়েছে, ঠিক আছে? তাহলে এই বৃত্তটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই বৃত্ত অধ্যায়টা নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সমস্যাটা বলতে কিরকম, এই বৃত্তটা দেখলে বা বৃত্তের নামটা শুনলে এদের মাথার মধ্যে কি হয়ে যায়, মানে অনেক জটিল একটা চিন্তা ভাবনা চলে আসে, যার কারণে বৃত্ত অধ্যায়টাকে এরা ভয় পেয়ে যায়, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এমন ভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে বৃত্ত নিয়ে তোমাদের আর কোনো ধরনের কি না থাকে, সমস্যা না থাকে বা কোনো ধরনের চিন্তা ধারণা না আসে। মানে বৃত্তটাকে এতটাই সোজা করার চেষ্টা করবো, এই বৃত্তটা বুঝতে পারলে তোমাদের সবকিছু, মানে আজকের ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বৃত্তটা নিয়ে কোনো ধরনের কি থাকবে না, টেনশন থাকবে না। তো এই বৃত্তটা পড়াতে গেলে কিছু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে। এই বৃত্তটার মধ্যে দুটা অংশ আছে, একটা হচ্ছে কি সম্পাদ্য অংশ, একটা হচ্ছে কি উপপাদ্য অংশ। তো আমরা আজকে উপপাদ্য অংশটা নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে কি বৃত্তের যে ছোটখাটো কনসেপ্ট গুলো আছে বা যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আমাদের বৃত্ত শুরু করতে গেলে প্রথমে আমাদের এখানে মধ্যে যে আছে কি বৃত্ত জিনিসটা কি ওটা সম্পর্কে জানতে হবে। তাহলে বৃত্ত জিনিসটা সম্পর্কে যদি জানতে যাই তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি কি কোনো একটা বিন্দুকে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে একটা সমান দূরত্ব বলতে এখান থেকে এখান পর্যন্ত যদি একটা আমি 5 সেন্টিমিটার ধরি তাহলে 5 সেন্টিমিটার সমান দূরত্বে কোনো বিন্দু যদি কি করে ঘুরতে থাকে, তাহলে ওই ঘুরতে থাকা অংশটাকে কথা যদি আমরা বলতে চাই, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে অনেকগুলো বিন্দু যখন একটা আহ সমদূরত্বে ঘুরতে থাকবে এবং ঘুরে যে অংশটা ক্রিয়েশন করবে তাকে বলা হবে কি বৃত্ত। তার মানে বৃত্তটা বলতে পারতেছি কি আমরা কোন একটা বিন্দুকে কেন্দ্র করে অনেকগুলো বিন্দু বা বক্ররেখা, এখানের মধ্যে যখন এখান থেকে এখান পর্যন্ত বিন্দুগুলো সবগুলো একটার সাথে একটা যুক্ত করবে একটা বক্র বা বাঁকা রেখা তৈরি হবে। তার মানে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যখন অনেকগুলো বিন্দু বা একটা বক্ররেখা ঘুরে আসে তাকে কি বলে, বৃত্ত বলে। তাহলে আমার এই বিষয়টা দাঁড়াবে কি এইভাবে না, যেহেতু এটা আমরা হাত অঙ্কন করতেছি তাহলে বৃত্তটা আমাদের অ্যাকুরেট হবে না, ওটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর সম্পাদ্য নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমরা বোর্ডে কাজ না করে আমরা খাতার মধ্যে এটাকে করার চেষ্টা করবো, যাতে তোমাদের বৃত্ত বা চিত্রগুলো একটু সুন্দরভাবে দেখাতে পারে, ঠিক আছে? তার মানে আমরা এখানের মধ্যে বুঝতে পারতেছি কি বৃত্ত কাকে বলতেছে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে, এখান থেকে সবগুলো কি হবে, সমান দূরত্ব করতে হবে, সমান দূরত্ব কি করতে হবে, হইতে হবে। তাহলে সমান দূরত্ব অতিক্রম করে যে বক্ররেখাটা তৈরি হয় তাকে কি বলে, বৃত্ত বলে। এই বৃত্তের মধ্যে একজন রাজা আছে। তাহলে প্রথমে বৃত্ত বিষয়টা কি বুঝতে পারছি। তাহলে বৃত্তটা হচ্ছে কি কোন একটা বিন্দুকে সমান দূরত্ব রেখে অনেকগুলো বিন্দু যখন ঘুরে আসবে এটাকে যদি একটা বক্ররেখার মতো এঁকে দেওয়া হয় তাহলে ওইটাই হচ্ছে কি আমার বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের মধ্যে রাজাটা হচ্ছে কি কেন্দ্র, এইকে কেন্দ্র করে বা এই বিন্দুটাকে ওই ঘুরে সবাই কিন্তু ঘুরে আসছে, তাহলে এই বিন্দুটাকে বলা হচ্ছে কি তোমার একটা রাজা। এই রাজাটাকে বলা হয় কি কেন্দ্র, ঠিক আছে? তার মানে এইটাকে কেন্দ্র করে এই সবগুলো ঘুরে আসছে না, মানে এটাকে স্থির রেখে এখানে সবগুলো 5 সেন্টিমিটার দূরত্ব বলে ঘুরে আসছে না, সেজন্য এখানে যে মধ্যখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে বলা হয়েছে কি কেন্দ্র। আর পরিধি জিনিসটা কি, মনে করো আমি এখান থেকে যখন বৃত্ত দেওয়া শুরু করছি, মানে বিন্দু দেওয়া শুরু করছি, এই বিন্দুগুলো আস্তে 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 এতটুকু পর্যন্ত আসছে না আবার, তাহলে এখান থেকে শুরু করে আবার এখানে আসা পর্যন্ত যতগুলো বিন্দু হয়েছে সবগুলো বিন্দুর সমন্বয়ে যেটাকে তৈরি হয়েছে ওইটাকে বলা হয় কি পরিধি। পরিধি বিষয়টা ক্লিয়ার। এরপর আসবে যা, যেটা হচ্ছে কি বৃত্তের মধ্যে পরিধির দুটা বিন্দু, মনে করে এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এই দুটো বিন্দুর মধ্যে যখন একটা সরল রেখা ক্রিয়েট করে দিল তাকে বলা হবে যে কি জ্যা। অথবা এখানের মধ্যে একটা বিন্দু, এখানের মধ্যে একটা বিন্দু, তাহলে এখানের মধ্যে কি করলাম সোজা পথে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে যে কি একটা জ্যা। জ্যা মানে ঠিক, জ্যা মানে হচ্ছে বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন সংযুক্ত হবে বা যুক্ত হবে এই অংশটাকে বলা হবে যে কি জ্যা। জ্যার পর আসে কি ব্যাস।
ব্যাসটা কি হবে, ব্যাসটা কিন্তু একটা জ্যা, ব্যাসটাও কি একটা জ্যা। এই জিনিসটা মাথায় রাখলে তোমাদের পরীক্ষার মধ্যে এই একটা ব্যক্তিকের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে কি বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা, বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা, সেটা হচ্ছে কি ব্যাস। তাহলে ব্যাস জিনিসটা কি, ব্যাসটা হচ্ছে কি বৃত্তের এক অংশ থেকে, মানে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে যাবে, কিন্তু এই কেন্দ্রকে ছেদ করে যখন কোন একটা জ্যা বৃত্তের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কেন্দ্রচ্ছেদ করে যায়, তাকে কি বলবো আমরা, ব্যাস। তাকে আমরা কি বলবো, ব্যাস। তাহলে ব্যাসটা হচ্ছে কি বৃত্তের একটা জ্যা মানে কি বলছিলাম, বৃত্তের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে যাবে, কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যাওয়ার সময় যদি ওটা কেন্দ্রচ্ছেদ করে যায়, তাহলে তাকে কি বলবো আমরা, ব্যাস বলবো। ঠিক আছে, এরপর হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে কি ব্যাস, আর এখানের মধ্যে ব্যাসকে অর্ধেক করতে বলতেছে। তার মানে এখানের মধ্যে কেন্দ্র দিয়ে যখন যাচ্ছে, তখন এটাকে যদি অর্ধেক করা হয়, মনে করো এইটা কেন্দ্র ছিল, এই কেন্দ্র থেকে যখন এই অংশটা, শুধুমাত্র এই অংশটা নিব, অথবা এই অংশটা নাই মনে করে এই অংশটাকে নিব, তাহলে সেটাকে বলা হবে যে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, মানে এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত যদি আর ধরা হয়, তাহলে এটা টোটালটা হবে যে কি 2r, মানে ব্যাস মানে হচ্ছে কি 2r। দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস ক্রিয়েট হয়, অথবা ব্যাসকে যখন অর্ধেকে কেটে ফেলা হবে, তখন এটা দিয়ে কি হয়, ব্যাসার্ধ ক্রিয়েট হয়। এতটুকু ক্লিয়ার? ব্যাসার্ধ পর্যন্ত জিনিসটাকে বুঝতে পারছি আমরা, ব্যাসার্ধ পর্যন্ত জিনিসটাকে বুঝতে পারছি, এটাকে বলা হবে কি আর। এরপর আসো 2600টা কি, 2600টা কি। তাহলে আমরা এটাকে মুছে দিচ্ছি, তারপর হচ্ছে কি ছাপ নিয়ে কথা বলি। আমরা আবার একটা বৃত্ত এঁকে নিচ্ছি 2600টা বোঝার জন্য। তাহলে দেখো এখানের মধ্যে ছাদের মধ্যে আমরা তিনটা অংশ রাখছি, একটা হচ্ছে কি উপ, একটা হচ্ছে কি অধি, আর একটা হচ্ছে কি সম। তার মানে এখানের মধ্যে আমরা যদি ছাপ কথাটা বলি, আমরা যদি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত কেটে নিই, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যদি কেটে নিই, এটাকে যদি আমরা এ এবং বি পয়েন্ট ধরি, তাহলে এখানের মধ্যে দুইটা চাপ ক্রিয়েট হয়। কয়টা চাপ ক্রিয়েট হয়, দুইটা চাপ। এখান থেকে এখান পর্যন্ত একটা চাপ, আর একটা হচ্ছে কি এখান থেকে এখান পর্যন্ত একটা চাপ। তার মানে আমি যখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কেটে নেব, তখন এখানের মধ্যে দুইটা অংশ ক্রিয়েট হবে, একটা হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত, আবার আরেকটা হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, একটা হচ্ছে কি সবচেয়ে বড় অংশ, আর একটা হচ্ছে কি সবচেয়ে ছোট অংশ। ঠিক আছে, মানে যখন এই বৃত্তটাকে কেটে ফেলছে, তখন এই বৃত্তটার দুটা অংশ হচ্ছে, একটা হচ্ছে বড় অংশ, একটা হচ্ছে কি ছোট অংশ। এই যে বড় অংশটা হয়েছে, ওই বড় অংশটাকে বলা হয় অধিচাপ। এই বড় অংশটাকে বলা হবে যে কি অধিচাপ। ঠিক আছে, অধিচাপ। আর এই যে ছোট অংশটা আছে, সেটাকে বলা হবে যে কি উপচাপ। সোজা কথা যদি বলা হয়, বাংলাদেশের মধ্যে বাঙালির সংখ্যা সবচেয়ে বেশি, এবং পাহাড়ের মধ্যে যারা বসবাস করে তাদের সংখ্যা কম, সেজন্য ওদেরকে বলা হয় যে কি উপজাতি, আর আমাদেরকে বলা হয় যে কি তোমার বাঙালি হিসেবে। ঠিক আছে, তো এখানের মধ্যে ঠিক সেম বিষয়টা হচ্ছে, যার সংখ্যা সবচেয়ে বেশি সেজন্য তাকে বলা হচ্ছে কি অধিচাপ, আর যার সংখ্যা সবচেয়ে কম তাকে বলা হচ্ছে কি উপচাপ। আর যদি দুইজনের সংখ্যা সমান সমান হয়, মানে আমি এটাকে যদি তোমার ব্যাসের মাধ্যমে যদি কাটি, মনে করো এইভাবে যদি কাটি, তখন এখানের মধ্যে দুটা অংশ হবে না, দুটা অংশগুলো কি কি হবে দেখো, তখন এই অংশ এবং এই অংশটা থাকবে না, তখন এটা এই এ বিতে পরিণত হয়ে যাবে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, এখান থেকে এখান পর্যন্ত অংশ। যখন ব্যাস দিয়ে আমি কাটছি, তখন এদিকে যতটুকু হবে এদিকে ততটুকু হবে, দুই দিকে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুই দিকে যেহেতু সমান হয়ে যাবে, তখন ওটাকে কি বলবো, সমচাপ। তখন এটাকে কি বলবো, সমচাপ। এতটুকু ক্লিয়ার? এরপর আসে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে। দেখো, যদি আমরা একটা বৃত্ত ক্রিয়েট করি, এই বৃত্তটার মধ্যে একটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আমরা সচরাচর জানি কি এই ধরনের ক্রিয়েশন গুলোকে আমরা কি বলি, কোণ বলি। ঠিক সেম ভাবে এখানের মধ্যে কোণ আসবে। এই কোণগুলো কিভাবে আসবে দেখো, যখন আমি বৃত্তের সাথে কোনো কোণ ক্রিয়েট করবো, দেখো এইটা এইটা একটা অংশ, এই অংশটা আঁকার সময় এখানের মধ্যে একটা কোণ ক্রিয়েট হয়েছে না, এখানের মধ্যে একটা কোণ ক্রিয়েট হয়েছে না। এই কোণটা কার সাথে দেখো, এইখানে বৃত্তর যে অংশটা আছে, মানে পরিধিটা আছে, ওই পরিধিটার সাথে এই অংশটা ক্রিয়েট হয়েছে না, সেজন্য আমরা এটাকে বলবো কি বৃত্তস্থ কোণ। এই অংশটা হচ্ছে কি আমার এই 8 নাম্বার পয়েন্টটা, মানে হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আর আমরা যদি আরেকটা কোণ ক্রিয়েট করি, কোণটা কোথায় দেখো, এখানের মধ্যে না, তার মানে এখানের মধ্যে কোণটা ক্রিয়েট হয়েছে না,
এখানের মধ্যে কোনটা ক্রিয়েট হয়েছে না, এই কোনটাকে বলবো কি আমরা কেন্দ্রস্থ কোণ, মানে আমাদের 9 নম্বর পয়েন্ট। এটাই হচ্ছে কি আমার সরি এটা হচ্ছে কি আমাদের 9 নম্বর পয়েন্ট, যেটাকে আমরা বলবো কি কেন্দ্রস্থ কোণ। তার মানে আমরা এখানের মধ্যে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেছে, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। যেটা বৃত্তের সাথে কোণ ক্রিয়েট হবে, যেটা বৃত্তের সাথে কোণ ক্রিয়েট হবে তাকে বলবো কি বৃত্তস্থ কোণ, আর যেটা কেন্দ্রের সাথে কোণ ক্রিয়েট করছে ওটাকে বলবো কি আমরা কেন্দ্রস্থ কোণ। এই দুটো জিনিস কি ক্লিয়ার? এরপর আসো বৃত্তকলা এবং বৃত্তাংশ। বৃত্তকলা এবং বৃত্তাংশ, বৃত্তকলা কি জিনিস, বৃত্তাংশ কি জিনিস, ঠিক আছে? যখন আমরা কোনো একটা বৃত্ত আঁকবো, বৃত্তটার মধ্যে যখন আমরা ওই যে অধিচাপ উপচাপ করছিলাম ওইখানের মধ্যে থেকে যদি বলি এখান থেকে এখান পর্যন্ত যদি কোনো অংশ কেটে নেওয়া হয়, এখানের মধ্যে আমি কি বলছি, অংশ কেটে নেওয়া, অংশ কেটে নিয়ে নেওয়া। তার মানে এখানের মধ্যে দুটো অংশ যদি হয়, আমার এখানের মধ্যে একটা অংশ ওই যে পিৎজা পিৎজা যেরকম স্লাইস করে থাকে ওইরকম স্লাইস গুলো যদি বলতে যাই, এটা একটা পিৎজার স্লাইস না, এই পিৎজার স্লাইসটাকে বলা হবে সম্পূর্ণ পিৎজার স্লাইসটাকে, মানে হচ্ছে কি এখানে পুরো অংশটাকে, ভেতরের পুরো অংশটাকে বলা হবে যে কি বৃত্তকলা। এখানে ভিতরের যে পুরো অংশটা আছে ওই পুরো অংশটাকে বলা হবে যে কি বৃত্তকলা। তার মানে এখানে মধ্যে দুটো বৃত্তকলা ক্রিয়েট হয়, একটা হচ্ছে কি এই দিকের বৃত্তকলা আর একটা হচ্ছে কি এই দিকের বৃত্তকলা। এই বৃত্তকলা সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বৃত্তকলা বের করো, ঠিক আছে? এই বৃত্তকলার জন্য একটা সূত্র আছে, বৃত্তকলার সূত্রটা হচ্ছে কি, এই বৃত্তকলার সূত্রটা হচ্ছে যে পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই 360। এটা হচ্ছে কার সূত্র, বৃত্তকলার সূত্র। এখানের মধ্যে তাহলে আমাদের ফাইয়ের মানটা আমরা সচরাচর জানি, ফাইয়ের মানটা হচ্ছে কি, ফাইয়ের মানটা হচ্ছে 3.1416, আর আর এর মানটা হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি আর এর মান, আর টিটা মানে হচ্ছে কি এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে ওই কোণের মানটাই হচ্ছে কি টিটা, ঠিক আছে? তারপর এখানে আমাদের 360 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করতে পারবো, বৃত্তকলার মানটা মানে থিটার মানটা কি করতে পারবো, ইজিলি বের করতে পারবো। এরপর একটা কি বলছে বৃত্তাংশ। বৃত্তাংশটা কি, এখানে আমাদের বৃত্তাংশের জন্য আমাদের পরিধি বিষয়টার মধ্যে আবার চলে যেতে হবে। এখানের মধ্যে পরিধির বিষয়ের মধ্যে কিভাবে যাব দেখো, এই অংশ থেকে শুধুমাত্র এই যে বাঁকা রেখা আছে এতটুকু পর্যন্ত, এই বাঁকা রেখাটাকে কি বলা হচ্ছে বৃত্তাংশ। এদিকের মধ্যে আরেকটা অংশ আছে, এখান থেকে যখন এটা ঘুরে গিয়ে এখান পর্যন্ত আসবে যে বাঁকা রেখা, ওই বাঁকা রেখাটাকে বলতেছি কি আমরা, শুধুমাত্র ওই রেখাটাকে বলা হচ্ছে কি বৃত্তাংশ। আর বৃত্তকলার মধ্যে যখন বলা হবে তখন ভেতরের সবগুলো, মানে এই পিৎজার স্লাইসটা দেখলে বুঝতে পারো ভেতরে যে সবগুলো আছে সবগুলোকে মিলাই বলা হয় কি বৃত্তকলা। আর যখন শুধুমাত্র এই যে বাঁকা কার্ভ শেপটা আছে ওই শেপটাকে নেওয়া হয় বা পরিধিটাকে নেওয়া হয় তখন সেটাকে বলা হবে কি আমাদের বৃত্তাংশ। জিনিসটা ক্লিয়ার? এরপর আসো ছেদক এবং হচ্ছে কি স্পর্শক। ছেদক বিষয়টা কি, যখন কোনো বৃত্তকে ছেদ করে মানে হচ্ছে কি বৃত্তর এই পার থেকে এই পারে চলে গেছে, এখন চলে যাওয়ার সময় এখানে মধ্যে একটা বিন্দুকে ছেদ করছে, এখানে আরেকটা বিন্দুকে ছেদ করছে না, টোটাল দুইটা বিন্দুকে কি করছে ছেদ করে এই পার থেকে ওই পারে চলে গেছে, তখন তাকে বলা হচ্ছে কি ছেদক। আর স্পর্শক কাকে বলতেছে, বৃত্তের কোনো একটা বিন্দুর সাথে যখন ওইটাকে কি করা হবে, রেখাটাকে আঁকা হবে তখন ওইটাকে বলা হবে কি স্পর্শক। এই কথাগুলো কি ক্লিয়ার? এই টোটাল 13টা কথা যদি ক্লিয়ার হয়, 13টা কথা আর এখানের মধ্যে 3টা ভেরিয়েন্ট, এই টোটাল 13টা কথা এবং এই 3টা ভেরিয়েন্ট যদি তোমাদের কি করতে পারো, মুখস্থ করতে পারো, অথবা আমরা আজকে যেভাবে বুঝেছি ওইভাবে বুঝতে পারি, তাহলে তোমাদের এই বৃত্ত সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকবে না। এগুলো যে আমি বুঝে দিচ্ছি ওই বুঝানোর সাথে সাথে যে কথাগুলো আমি বলছি কাকে বলে, মানে হচ্ছে কি বৃত্ত কাকে বলে, কেন্দ্র কাকে বলে, পরিধি কাকে বলে, যা বুঝে বুঝে বলছি ওগুলোর জন্য একটা নোট দিয়ে রাখবো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে। ওই নোটটা ডাউনলোড করে ফেললে তোমাদের এখানে কাকে বলে সবগুলো এখানে আমাদের লেখা আছে, এখান থেকে চাইলে মুখস্থ করতে পারো, অথবা এখানের মধ্যে আমি যেভাবে বলছি ওইভাবে খাতায় লিখে দিয়ে আসলে কিন্তু ফুল মার্ক দিয়ে দিবে। তার মানে বৃত্তের যে অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি এই বেসিক বিষয়গুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমাদের নৈর্ব্যক্তিকের মধ্যে অনেকগুলো নৈর্ব্যক্তিক প্লাস হচ্ছে কি 2 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেটাকে বলা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, ওইটা প্লাস হচ্ছে কি নৈর্ব্যক্তিক 1 নম্বরের প্রশ্ন, এই দুটো জিনিস ক্লিয়ার হবে। এই দুটো জিনিস ক্লিয়ার হওয়ার পাশাপাশি আরো একটা জিনিস ক্লিয়ার হবে, সেটা হচ্ছে কি আমরা যে উপপাদ্যগুলো শিখবো বা সৃজনশীলের জন্য যেসব বিষয় সম্পর্কে জানতে হবে ওইসব বিষয়ের ধারণাগুলো কিন্তু এখানের মধ্যে থেকে আমরা পাই গেছি, ঠিক আছে? সম্পাদ্য বলো বা উপপাদ্য বলো সবগুলো শেষ করতে গেলে এই টোটাল 13টা ধারণা তোমাদের রাখতেই হবে বৃত্ত সম্পর্কে, এই 13টা ধারণা রাখতে হবে। তাহলে তোমরা এই 13টা ধারণা যদি বুঝতে না পারো তাহলে বারবার রিপিট করে করে দেখো, যাতে এটা তোমাদের মাথার মধ্যে কি হয়ে যায়, সেভ হয়ে যায়। তাহলে মাথার মধ্যে সেভ করার পর দেন আমরা উপপাদ্য নিয়ে
ক্লাসটা শুরু করতেছি। তো আমরা এতক্ষণ বৃত্তের বেসিক সম্পর্কে জানছিলাম, এখন বৃত্তর উপপাদ্য সম্পর্কে জানবো। আমি তোমাদের বোর্ড বইয়ের মধ্যে যদি আসি, আমাদের 17 নম্বর উপপাদ্যটা নিয়ে কথা বলবো প্রথমে। উপপাদ্য কত? উপপাদ্য হচ্ছে 17 নম্বর, ঠিক আছে? 17 নম্বর উপপাদ্যটা নিয়ে আমরা কি করবো, কথা বলবো। তাহলে 17 নম্বর উপপাদ্যটা প্রথমে প্রশ্ন কি বলছে আমরা ওইটা দেখবো। প্রথমে প্রশ্নটা বলছে কি দেখো, বৃত্তের বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ও জ্যা এর উপর লম্ব, ঠিক আছে? তাহলে এই কথাটা থেকে আমাদের ফার্স্ট এখানের মধ্যে কি বলছে, একটা বৃত্তের কেন্দ্রের কথা বলা হয়েছে। তাহলে একটা বৃত্ত এবং একটা কেন্দ্র কি করবো আমরা প্রথমে এঁকে ফেলবো। তাহলে এইখানে এটাকে কেন্দ্র করে একটা কি হয়েছে, বৃত্ত উৎপন্ন হয়েছে, ঠিক আছে? একটা বৃত্ত উৎপন্ন হয়েছে। বৃত্ত উৎপন্ন হওয়ার পরে এরপর কি বলছে দেখো, ব্যাসভিন্ন একটা জ্যা বলছে। ব্যাসভিন্ন একটা জ্যা যখন বলছে, তাহলে এটা কি হতে পারবে না, ব্যাস হতে পারবে না। ব্যাস মানে কি, কেন্দ্র দিয়ে যেতে পারবে না। যদি কেন্দ্র দিয়ে যেতে না পারে, তাহলে যাবে কোন দিকে, এইভাবে যেতে পারে, ঠিক আছে? ব্যাসভিন্ন একটা জ্যার কথা বলছে, তাহলে ব্যাসভিন্ন একটা জ্যা আঁকলাম। তারপর কি বলছে দেখো, জ্যা এর মধ্যবিন্দু, তার মানে এই যে জ্যাটা আছে ওই জ্যাটার মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। এই জ্যাটাকে সম্মুখ দ্বিখণ্ডিত করলে আমাদের মধ্যবিন্দুটা আসতে পারে কোথায়, এখানের মধ্যে, ঠিক আছে? তাহলে আমাদের মধ্যবিন্দুটা কি করলাম, এখানের মধ্যে নির্ধারণ করে দিলাম। মধ্যবিন্দুটা নির্ধারণ করার পর মানে হচ্ছে কি, এটাকে দুই ভাগে বিভক্ত করার পর কি বলছে দেখো, সংযোগ রেখাংশ জ্যা এর উপর কি বলছে, লম্ব। মানে এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে যখন ওই বিন্দুটার মধ্যে আমরা কি করবো, একটা সংযোগ রেখা এঁকে দিব। সংযোগ রেখা এঁকে দিলে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি দেখো, এই রেখাটার উপর এটা কি বলতেছে, লম্ব বলতেছে। এখন এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? প্রমাণ করে দেখাতে গেলে আমরা এখানের মধ্যে ফার্স্ট সাধারণ নির্বাচনের মধ্যে আমরা কি করলাম, যে কথাগুলো প্রশ্নের মধ্যে লেখা আছে ফার্স্ট ওইগুলো লিখে ফেলবো। এরপর হচ্ছে কি, আমরা বিশেষ নির্বাচনের মধ্যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পর ব্যাসভিন্ন যে তোমার এটাকে ধরে নিলাম কি, এ বি, ঠিক আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকছি, এ বি ধরছি, এদের মধ্যবিন্দুকে আমি কি ধরলাম, এম ধরলাম। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এবার অঙ্কন কি বলতেছে দেখো, অঙ্কন বলতেছে কি, আমরা এ ও যোগ করব এবং এ বি যোগ করব, এই দুটো অংশ যোগ করব। যোগ করে আমাদের এখন কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানের মধ্যে ফার্স্ট একটা জিনিস লক্ষ্য করো, এখানের মধ্যে আমাদের বিষয়টা কি হয়েছে, যখন এরকম একটা ক্রিয়েশন ছিল, এরকম একটা চিত্র ছিল, ওই চিত্রটার মধ্যে এবার মধ্যখান বরাবর কেটে ফেলছে। মধ্য বরাবর কাটার পর এখানে একটা ত্রিভুজ, এখানে একটা, মূলত একটা ত্রিভুজ ছিল, যখন মধ্যমান বরাবর কাটছে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে না? তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে যে কথাটা লিখবো সেটা হচ্ছে কি, দুইটা ত্রিভুজ সম্পর্কে। তার মানে ধাপ ওয়ানের মধ্যে আমরা বলবো কি, দেখো ফার্স্ট এখানের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেন এখানের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানের মধ্যে কোণগুলো লিখি, তাহলে কি হবে, একটা হচ্ছে কি ত্রিভুজ এ ও এম, মানে এই দিকেরটা, মানে আমি যখন চিত্রটার কথা বলতেছি তখন এটা হয়ে যাচ্ছে কি, এখানের মধ্যে এই অংশটা এম, মানে এই দিকের অংশটা। এবং আরেকটা অংশ পাচ্ছি কি আমরা, আরেকটা অংশ পাচ্ছি কি, এটা এটা হচ্ছে কি বি ও এম, এগুলো কি ত্রিভুজ। এখানের মধ্যে এই চিহ্নটাকে বলা হয় কি, ত্রিভুজের চিহ্ন। এতটুকু ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে আমরা যখন এই কাজটা করতেছি, কাজটা করতে গিয়ে আমরা এখানের মধ্যে একটা বৃত্ত যখন পাইছি, বৃত্তটার মধ্যে দুইটা চিত্র পাইছি, একটা হচ্ছে কি এটা, আর একটা হচ্ছে কি এটা। এই যে দুইটা কথা পাইছি, এই দুইটা কথা লিখে দেন। এই কথাগুলো লেখার পরে আমরা এখানের মধ্যে কি জানি, আমরা জানি যে কি, এটাকে আমরা মধ্যবিন্দু বরাবর কি করছি, কাটছি। মধ্যবিন্দু বরাবর কাটলে তাহলে আমাদের এখানে এ থেকে এম পর্যন্ত দূরত্ব হবে, এম থেকে বি পর্যন্ত সেম দূরত্বটা হবে না। তাহলে আমরা বলতে পারি না এ এম ইকুয়াল টু বি এম, ঠিক আছে? এই দুটো জিনিস ক্লিয়ার একই হবে না। তারপর আমরা জানি কি, বৃত্তের কেন্দ্র থেকে যখন বৃত্তের এই পাশ পর্যন্ত আসছে এবং বৃত্তের এই কেন্দ্র থেকে যখন এই পাশ পর্যন্ত আসছে, তার মানে এটা হচ্ছে কি একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ না? তো এখন বৃত্তের কেন্দ্র থেকে যখন দূরে আসছে, তার মানে দূরটা কি সমান হবে না? তাহলে আমরা বলতে পারবো না আরেকটা কথা, ও এ ইকুয়াল টু ও বি। যেহেতু দুটোটা ব্যাস, তাহলে দুটোটা কি হবে, সমান হবে। দেন এরপরে যে লম্বটা হয়েছে ও এম, ভূমিদিকের ক্ষেত্রে ও এমটা কি সমান না, ও এম ইকুয়াল টু ও এম। যদি এগুলো সমান হয়, যদি এগুলো সমান হয়, তার মানে আমার এখানের মধ্যে কোণ ও এ এম সমান কোণ ও বি এম কি হবে, সমান হবে না? তার মানে এখানে যে কোণটা হয়েছে এবং এখানে যে কোণটা হয়েছে, দুটোটা কোণ সমান হবে না? দুটোটা কোণ সমান হলে আমরা বলতে পারি না, কারণ সবগুলো যেহেতু সমান, তাহলে এটাকে কি বলতে পারি, সর্বসম বলতে পারি না?
সর্বসম বলা যায় না, কি বলছি ক্লিয়ার? তার মানে আমাদের এখানের মধ্যে যখন আমরা কাজগুলো করতেছি তখন দেখো আমরা এই দুইটা কোণ পাইছিলাম, এই দুইটা কোণ পাওয়ার পর আমরা এখানের মধ্যে যখন কাজ করতে যাচ্ছি তখন দেখতেছি, সরি দুইটা ত্রিভুজ পাওয়ার পর আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন দেখতেছি কি এটা মধ্যবিন্দু বরাবর কাটছি, তার মানে এখানে যে অংশটা হবে এখানে সেম অংশটা হবে, তাই এদেরকে সমান বললাম। সমান বলার পর আমরা দেখতেছি কি বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের আরেকটা বিন্দুর মধ্যে আসছে, বৃত্তের কেন্দ্র থেকে আরেকটা অংশের মধ্যে আসছে, তাহলে এগুলো একটা কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দুটোটা সমান হবে না, সেজন্য এই দুটোটাকে সমান বললাম। এরপর এখানে যে লম্বটা ক্রিয়েট হয়েছে এই ত্রিভুজের জন্য যখন চিন্তা করব, ও এমটা কি এই ত্রিভুজের জন্য, আবার ও এম এটা আবার এই ত্রিভুজের জন্য না, তার মানে দুটোটা সমান না। তার মানে আলটিমেটলি আমরা এখানে যা দেখতে পাচ্ছি কি সবগুলো জিনিসই কি সবসময় সমান, তাহলে সবগুলো সমান হলে এই কোণ এবং ওই কোণ দুটোটা কোণই কি হবে, সমান হবে না, দুটোটা কোণই সমান হবে না। জিনিসটা ক্লিয়ার? দুটোটা কোণ যদি সমান হয়, এখন আমাদের প্রমাণের পালার মধ্যে চলে আসতে পারি। প্রমাণের পালার মধ্যে যদি আমরা এই ত্রিভুজটা দেখি, এখানের মধ্যে আমাদের 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে না, আমাদের এখানের মধ্যে 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে না, তার মানে আমরা 2 নম্বর দাগের মধ্যে বলতে পারতেছি না কোণ ও এম বি এ ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি বলা যায় না এখানের মধ্যে। তার মানে এদিকে যে কোণটা ক্রিয়েট হয়েছে, মানে এই অংশের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে এবং এই অংশের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে, দুটোটা কোণ সমান। দুটোটা কোণ যদি সমান হয় এবং দুটোটার মধ্যে এখানে কি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ, তার মানে এখানের মধ্যে 90 ডিগ্রি কোণ, এখানের মধ্যে 90 ডিগ্রি কোণ না, তার মানে দুটোটা কোণই হচ্ছে কি সমকোণ না, সমকোণ ভা বলা যায় কি 90 ডিগ্রি। দুটোটা কোণে কি সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে দুটোটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি না ও এমটা লম্ব হয়েছে, সরি ও এমটা লম্ব হয়েছে কার উপর, এ বি এর উপর, মানে এ বি অংশটার পর ও এমটা কি হবে, লম্ব হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে যে একটা যেটা আছে যেটার উপর একটা লম্ব কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে এই কথাটা যদি তোমরা লিখে দাও তাহলে তোমাদের কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। আমি প্রমাণটা আবার রিপিট করতেছি, দেখো একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পর ব্যাসবিন্দু যে যখন বলছে তখন আমরা এই অংশটা আঁকছি, এরপর সংযোগ করতে বলছে, সংযোগ করেছি, সংযোগ করে দেওয়ার পর অঙ্কনের মধ্যে যখন এই অংশটা যোগ করছি তাহলে আমাদের দুইটা ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে ওই দুইটা ত্রিভুজ নিয়ে যখন কাজ করতেছি তখন আমরা জানতেছি কি এটা যেহেতু মধ্যবিন্দু বরাবর কাটছি, তার মানে এম থেকে যত দূরত্ব হবে এম বি থেকে ঠিক সেম দূরত্বটা হবে, তাহলে সেম দূরত্ব হলে এখানের মধ্যে এটা লিখতে পারি। দেন এগুলো যেহেতু এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের একদম পরিবের আরেকটা বিন্দুর মধ্যে আসছে, তাহলে এগুলো কি হবে, সমান হবে। তো এই যে অংশটা আছে দুটোটা চিত্রের জন্য সেম অংশটা, তাহলে এই দুটোটাও সমান, তার মানে কোণগুলো কি হবে, সমান হবে। কোণগুলো যদি সমান হয় তাহলে এটাকে আমরা সবগুলো অংশকে সর্বসম বলতে পারতেছি না, মানে সবগুলো একটার সাথে আরেকটা কি সমানভাবে বলতে পারতেছি না, সমান। এরপরে হচ্ছে কি আমাদের এখানের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে ওইটা দেখতেছি কি 90 ডিগ্রি, আবার ওইদিকে যে কোণটা ক্রিয়েট হয়েছে ওইটাও দেখতেছি কি 90 ডিগ্রি, সেজন্য আমরা বলছি কি এই দুইটা কোণ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। আমরা জানি কি তোমার যখন 90 ডিগ্রি ক্রিয়েট হয় মানে হচ্ছে কি তোমাদের চিত্রের মধ্যে যখন এইভাবে একটা অংশ চলে আসে, মানে এখানের মধ্যে 90 ডিগ্রি ক্রিয়েট হয়ে যায়, তখন এটাকে আমরা বলতে পারি কি সমকোণ। আর সমকোণ যেখানে ক্রিয়েট হয় ওইখানের মধ্যে ভূমির সাথে একটা লম্ব যেটা থাকে, এই এইখানের মধ্যে যেটা ক্রিয়েট হয় ওটাকে লম্ব বলে, মানে ভূমির সাথে এই 90 ডিগ্রি কোণ বরাবর যে রেখাটা উৎপন্ন হয় ওটাকে কি বলি আমরা, লম্ব বলি, ঠিক আছে। তো সেই জন্য আমরা বলতে পারতেছি কি এখানের মধ্যে যখন এই অংশটার মধ্যে চলে আসছে, মানে এই যে ত্রিভুজ এটার মধ্যে চলে আসছে, এই ত্রিভুজের এই অংশ এবং এই অংশ দুটাকে যখন যোগ করেছি একটা জ্যা, ওই জ্যার উপর যে দাঁড়ানোর রেখাটা আছে ওই রেখাটাকে কি বলা যায়, তোমার লম্ব বলা যায়। জিনিসটা ক্লিয়ার? উপপাদ্য 17টা কি বোঝা গেছে? এরপর নেক্সট উপপাদ্যটার মধ্যে আসলে আমরা তখন উপপাদ্য 17 নিয়ে কথা বলছি, এখন উপপাদ্য 18 নিয়ে কথা বলবো। উপপাদ্য 18 মধ্যে কি বলছে দেখো, প্রথমে আমরা উপপাদ্য 18 প্রমাণ করবো। ওই উপপাদ্য 18 প্রমাণ করতে গেলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সম দূরবর্তী, তার মানে এখানে বৃত্তের কথা বলা হয়েছে, সেজন্য আমরা ফার্স্ট বৃত্তটা এঁকে ফেলি। একটা বৃত্ত আঁকবো, বৃত্তটা আঁকার পর কি বলছে দেখো, সকল সমান যে, তার মানে এদিকে একটা যদি আমি যে আঁকি এবং এখানে যদি আমি একটা যে আঁকি, দুটোটা যে কি বলতেছে, সমান বলতেছে। সকল যে আঁকি বলছে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, তার মানে এখান থেকে এখানের দূরত্ব যতটুকু হবে এখান থেকে এখানের দূরত্ব ঠিক সেম হবে,
ঠিক আছে, দুটার দূরত্ব কি বলতেছে, সমান বলতে বলতেছে। তাহলে আমরা কি করব, আগের মতো ঠিক সেম বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন সেম ভাবে লিখে ফেলবো। লিখে ফেলার পর অঙ্কনের মধ্যে বলবো কি, এটাকে ওই বিন্দু ধরছি, ওই বিন্দু ধরলে এই দিকের অংশটা কি করলাম, যোগ করলাম, এবং এই দিকের অংশটাকে যোগ করলাম। এইটাকে এ বি রেখা ধরতেছি, আর এটাকে হচ্ছে কি সি ডি ধরতেছি। ঠিক আছে, তাহলে সিডি ধরলে এতটুকুর মধ্যে আমাদের অংশটা হচ্ছে। এরপর এখানের মধ্যে আমরা আরো কিছু জিনিস পাচ্ছি, এখানের মধ্যে একটা ই বিন্দু পাচ্ছি, এখানের মধ্যে একটা এফ বিন্দু পাচ্ছি। এখানের মধ্যে নামকরণটা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করলাম, বইয়ের মতো করে করলাম। ঠিক আছে, তোমাদের বইয়ের মতো হুবহু করতে হবে না, তোমরা তোমাদের মতো করে কি করতে পারো, দিতে পারো। অথবা প্রমাণের মধ্যে যদি বলে দেয় যে কোনটা কোনটা প্রমাণ করতে হবে, এখানের মধ্যে তোমাকে সমান দূরবর্তী মানে বি যতটুকু দূরত্ব হবে সিডি দিয়েও ওই কেন্দ্র থেকে সেম দূরত্ব হইতে হবে। যখন ওই কথাটা বলে দিবে তখন তোমার নামকরণটা ওই প্রমাণের মতোই করতে হবে যদি আমাদের নামকরণটা প্রমাণের মধ্যে বলে দেয়। আর যদি প্রমাণের মধ্যে নামকরণটা না বলে তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তাহলে এইটা করতে গেলে আমরা এখানের মধ্যে যে বিষয়টা দেখতেছি, দেখো এখানের মধ্যে প্রথম ধাপের মধ্যে কি হয়েছে, প্রথম ধাপের মধ্যে হচ্ছে কি বি যে রেখাটা আছে এটার মধ্যে ওই একটা লম্ব না, তার মানে আমরা এখানের মধ্যে বলতে পারি না এ সরি লম্বটা কার উপর, সবসময় মাথায় রাখবা উপরের অংশটা লেখার পরে হচ্ছে কি নিচের অংশটা লিখতে হয়। তাহলে ওই এর উপর লম্ব হচ্ছে কি এবি, মানে এবি এর উপর হচ্ছে কি ওই লম্ব। ঠিক সেম ভাবে আরো একটা অংশ যেটা আছে ওটার মধ্যে আমরা বলতে পারি না ওএফটা হচ্ছে কি সি ডি এর উপর লম্ব না, সি ডি এর উপর লম্ব না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না তোমার কি বলা যায়, দেখো এ ই সমান ই বি, তার মানে এখানে আমার যেহেতু এটা একটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে এখান থেকে এখান পর্যন্ত যে অংশ, এখান থেকে এখান পর্যন্ত ঠিক সেম অংশটা। ঠিক আছে, তারপর ওইখানের মধ্যে আবার কি বলা যায়, ওটার মধ্যেও ঠিক সেম ভাবে বলা যায় কি সি এফ ইকুয়াল টু ই বি, এটা বলা যায় না, এটা বলা যায় না। দেখো দুটোটা কি সমান সমান, সেজন্য আমরা এগুলোকে কি বললাম, সমান সমান বললাম। সমান সমান বলার পর এখানের মধ্যে আমরা যদি এ ই এর কথা বলতে যাই, এ ই এর কথা বলতে যাই, তখন এ বিটা কি হয়ে যাবে, দেখো এ বিটাকে যখন আমরা অর্ধেক করব, এ বিটাকে যখন আমরা অর্ধেক করব তখন এইটা পাবো না। ঠিক সেম ভাবে ওখানের মধ্যে আমরা যদি সিবিটাকে কি করি, অর্ধেক করি, সিবিটাকে যদি অর্ধেক করা হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, সিএফটা পাবো। জিনিসটা ক্লিয়ার, সিএফটা পাবো। এতটুকু কি বুঝতে পারছি? দেন এরপর আমাদের 2 নম্বর ধাপের মধ্যে আমরা বলতে পারি কি, 2 নম্বর ধাপের মধ্যে আমরা ধরে নিচ্ছি কি 2 নম্বর ধাপের মধ্যে এবি এর দূরত্ব যতটুক, এবি যতটুক হবে এরপর হচ্ছে কি সিডিও ঠিক সেম হবে। এবি যতটুকু দূরত্ব হবে সিডিও ঠিক সেম দূরত্ব হবে বলতেছি। তাহলে এই দুটো যদি সেম সেম হয় তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি না এ ই ইকুয়াল টু সিএফ। তার মানে আমরা এখানের মধ্যে বলতেছি কি এবি যতটুকু দূরত্ব হবে সিএফ ও ঠিক সিডিও ঠিক সেম দূরত্ব হবে। এটা যদি ধরে নিই তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারবো না এ সমান হচ্ছে কি সিএফ, এ সমান কি সিএফ বলা যায় না। হ্যাঁ, যদি বলা যায় তাহলে এখানের মধ্যে আমাদের যে বিষয়টা ক্রিয়েট হচ্ছে, দেখো 3 নম্বর ধাপের মধ্যে যদি দেখি এখানের মধ্যে একটা কোণ ক্রিয়েট হয়েছে না, আবার এখানের মধ্যে একটা কোণ ক্রিয়েট হয়েছে না 3 নম্বর ধাপের মধ্যে। আমরা তখন আমরা 3 নম্বর ধাপের মধ্যে কি বলতে পারি, 3 নম্বর ধাপের মধ্যে বলতে পারি কি ত্রিভুজ ও এ ই, ও এ ই সরি ও এ ই ইকুয়াল টু ওই দিকের মধ্যে যাও তাহলে কি হবে ত্রিভুজ ও সি এফ হয় না, ত্রিভুজ ও সি এফ হয় না। বিষয়টা ক্লিয়ার? তাহলে ত্রিভুজ গুলোর মধ্যে এখানে যেহেতু সমকোণ হচ্ছে তার মানে এইটা হচ্ছে কি আমার অতিভুজ, আবার এখানের জন্য এটা কি হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারতেছি না এ ও যে অতিভুজ, তাহলে ওইখানের মধ্যে ও সি ও কি হবে অতিভুজ হবে, ও সি ও কি হবে অতিভুজ হবে না, ও সি ও কি অতিভুজ না। যদি অতিভুজ হয় তাহলে এখানের মধ্যে আমাদের আরেকটা বিষয় কি আসতেছে, আরেকটা বিষয় আসতেছে কি এ ই সমান হচ্ছে কি, তাহলে দেখো এখানের মধ্যে এ ই এর সমান হচ্ছে কি সিএফ, এ এর সমান হচ্ছে কি সিএফ। এখান থেকে এখান পর্যন্ত যতটুকু সমান, এখান থেকে এতটুকু পর্যন্ত সমান। এখানের মধ্যে আমরা বলে আসলাম না, ওই বাজারটাকে এখানের মধ্যে নিয়ে আসতে পারতেছি না। তাহলে এরা যদি সমান হয় তাহলে আমরা এখানের মধ্যে আরো একটা কথা বলতে পারতেছি না, এখানের কোণ এবং এখানের কোণ কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি কি কোণ ও এ
ই সমান বলতে পারি কি ও সিই, সরি ও সি এফ, ও সি এফ বলতে পারি না, মানে এ কোণ সমান এ কোণ। তাহলে কোণগুলো যদি সমান হয় তাহলে আমার এখানের মধ্যে লম্বটাও কি হবে, সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো না ই ও ইকুয়াল টু ও এফ, লম্বগুলো সমান বলতে পারবো না। তাহলে লম্বগুলো যদি সমান হয় তার মানে এখান থেকে এখান থেকে যে ডিসটেন্সটা ক্রিয়েট করছে এখান থেকে এখান পর্যন্ত ঠিক সেম ডিসটেন্স না, ঠিক সেম ডিসটেন্স না। তাহলে আমরা বলতে পারতেছি না তোমার এখানের মধ্যে যে জিনিসটা ক্রিয়েট হয়েছে ওরা সব সময় সমান। তাহলে আমরা এখানের মধ্যে ফার্স্ট কি করছিলাম, আমাদের লম্ব যেগুলো বলছে লম্বগুলো বললাম, লম্বগুলো বলার পর আমরা কি পাচ্ছি দেখো, এখানের মধ্যে পাচ্ছি কি এ থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব, ই থেকে বি পর্যন্ত ঠিক সেম দূরত্ব, তার মানে ওইদিকে ঠিক সেম হয়েছে। তার মানে এ বি এর অর্ধেক হচ্ছে কি এ এবং সি ডি এর অর্ধেক হচ্ছে কি সি এই তোমার সি এফ, ঠিক আছে। এই দুটা কথা বলার পর আমরা কি করছি, 2 নম্বরের মধ্যে ধরে নিয়েছি কি এবি যতটুকু হবে সিডিও ঠিক সেম দূরত্ব হবে, মানে হচ্ছে কি তোমার এখানের মধ্যে সমান যেভাবে যতটুকু বলা হয়েছে তার মানে এবি যতটুকু দেওয়া হবে সিডিও ঠিক সেম দেওয়া হবে। তাহলে সেম দেওয়া হলে আমরা বলতে পারি না এই সমান হচ্ছে কি সিএফ বলা যায়। তাহলে বলা গেলে এখানের মধ্যে দুটো ত্রিভুজ পাইছি, একটা ত্রিভুজ এটা আর একটা ত্রিভুজ এটা, ঠিক আছে। ওই ত্রিভুজগুলোর মধ্যে আমাদের অতিভুজগুলো কি দেখো, এদিকে যে অতিভুজটা হয়েছে ওইদিকে সেম অতিভুজ সমান, ঠিক সেম ভাবে আবার আমাদের এই যে অংশগুলো এখানের মধ্যে দিয়ে বলে দিছি কি অংশটা কি সমান। সমান যদি বলি তাহলে এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে এবং এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে কোণগুলো সমান না, তাহলে আমাদের সবগুলোর ক্ষেত্রে সর্বসম আসতেছে না। দেখো সবগুলোর ক্ষেত্রে কি সর্বসম আসতেছে না, যদি সর্বসম আসে তাহলে ই থেকে ও পর্যন্ত যে দূরত্বটা হবে ও থেকে এফ পর্যন্ত সেই দূরত্বটা হবে না। যেহেতু এগুলো সবগুলো সমান পাচ্ছি, এটা এটা সমান পাচ্ছি কার সাথে, এর সাথে এবং এর সাথে, তার মানে এখানের অংশটা এবং এখানের অংশটাও সমান হবে, সেজন্য আমরা কি বললাম সমান বললাম। তাহলে আমাদের যদি লম্বগুলো সমান হয় তার মানে জিয়াগুলো কি সমান দূরত্ব অবস্থিত, তাহলে 4 নম্বর পয়েন্টের মধ্যে বলতে পারো যেহেতু লম্ব সমান মানে ও এফ, ও এফ এবং ও ই সমান, সেহেতু আমরা বলতে পারি কি জিয়া দুটোটা সমদূরত্বে অবস্থিত। 8 নম্বর উপপাদ্যটা কি বোঝা গেছে, এভাবে কি করতে পারবো তোমরা চাইলে করে ফেলতে পারবা। তোমরা শুধুমাত্র চিত্র কি আঁকছে এরপর এখান থেকে কি কি পাচ্ছে ওই কথাগুলো বলে দিলে তোমাদের চিত্র উপপাদ্যটা হয়ে যাবে। তোমাদের এখানে এক্সট্রা কোনো কথা বা বইয়ের সবগুলো কথা লিখতে হবে না, তোমরা শুধুমাত্র চিত্রে যা বলছো তা লিখবো। আর এখানের মধ্যে আমরা কিন্তু বাংলা কথাটা লিখে নেব, যে অতিভুজ কথাটা লিখে নিই, তোমরা অতিভুজটা লিখে দিবা, ঠিক আছে। তাহলে এভাবে কি করতে পারবা 8 নম্বর উপপাদ্যটা শেষ করতে পারবা। সরি 18 নম্বরটা, এরপর আসি আমরা 19 নম্বর উপপাদ্যটা করবো এখন। তো আমরা এতক্ষণ উপপাদ্য 18 নিয়ে কথা বলছিলাম, এখন উপপাদ্য 19 নিয়ে কথা বলবো আমরা। তো আসলে উপপাদ্য 19 নিয়ে কথা বলতে গেলে আমাদের এখানে প্রশ্নটার মধ্যে কি বলছে দেখো, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। এখানের মধ্যে ফার্স্ট আমাদেরকে কি করতে বলছে, বৃত্তটা অঙ্কন করতে বলছে। তো আমরা বৃত্তটা অঙ্কন করি। তো বৃত্তটা অঙ্কন করার পর আমাদের এখানের মধ্যে যে বিষয়টা বলছে কি দেখো, এখানের মধ্যে একটা যে আঁকলাম, এখানের মধ্যে একটা যে আঁকলাম, যে আঁকার পর আমাদেরকে কি বলছে, এই যে জিয়াগুলো আঁকলাম এখান থেকে এখান পর্যন্ত এ বি এবং হচ্ছে কি সিডি, যে দুটো জিয়া আঁকছি আমাকে প্রমাণ করতে বলছে কি এ বি সমান হবে যে কি সিডি, ঠিক আছে। তাহলে ওটা প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কনের আগের মতো আমরা কি করব, কেন্দ্রকে যুক্ত করে দিব এইভাবে। তাহলে যুক্ত হয়ে গেলে এখানের মধ্যে ও পাই, এখানের মধ্যে কি এম, সরি বইয়ের মতো করতে গেলে এখানের মধ্যে ই এবং এখানের মধ্যে এফ পাওয়া যায়, ঠিক আছে। তো আগের মতো আমাদের সবগুলো আমরা কি রাখবো, সেম ভাবে রাখবো। মানে আমরা 18 নম্বরটা যেভাবে করছি এটা 19 নম্বরটাও ঠিক সেম ভাবে করবো। 19 নম্বরটা ঠিক সেম ভাবে করতে গেলে আমরা এখানের মধ্যে কি কি পাচ্ছি দেখো, আমরা এখানের মধ্যে পাচ্ছি কি 1 নম্বর দাফের মধ্যে ত্রিভুজ ও এ ই সমান সমান, আমাদের এখানের মধ্যে আরেকটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে কি, ত্রিভুজটা হচ্ছে কি ও সি এফ। তাহলে এই দুটা ত্রিভুজ সমান, মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি কি এই সমান হচ্ছে কি তোমার সিএফ, ঠিক না। তার মানে এখানের মধ্যে আমরা বলতে পারি কি এও সমান হচ্ছে কি সি, সিও বা ওসি, ওসি লিখে আমরা ওসি। তারপর আমরা বলতে পারি কি ও ই সমান হচ্ছে কি ও এফ। তাহলে সবগুলো সমান যদি হয় তাহলে আমাদের যে ত্রিভুজটা আমরা এখন ক্রিয়েট করছি ওই ত্রিভুজটা সমান না, সমান হচ্ছে না ওই ত্রিভুজটা তোমার সমান হচ্ছে না। সমান মানে কি, এটা শুধুমাত্র সমান না, এটাকে বলা হচ্ছে কি সর্বসম, মানে হচ্ছে কি সব ক্ষেত্রে এটা কি থাকবে, একজনের সাথে আর একজন সমান থাকবে, ঠিক আছে। তাহলে এতটুকু ক্লিয়ার। এরপর আমরা 2 নম্বর ধাপের মধ্যে বলতে পারি না, 2 নম্বর ধাপের মধ্যে কি বলতে পারি, এ বি অর্ধেক হবে
যখন এই, তার মানে এই এবি এর অর্ধেক না, ঠিক সেম ভাবে আমরা আবার বলতে পারি না, এটাকে এভাবে লিখো, এ ই এর অর্ধেকটা হচ্ছে কি অর্ধেক এবি, এই যে অংশটা আছে সেটা হচ্ছে কি এবি এর অর্ধেক, যেহেতু আমাদের মধ্যবিন্দু বরাবর আমরা ছেদ করছি। ঠিক সেম ভাবে আমরা বলতে পারি না সি এফ অর্ধেক হচ্ছে কি সিডি এর, সিএফ টা হচ্ছে কি অর্ধেক সিডি এর। তাহলে এখানের মধ্যে আমরা একটা অংশ বলছি না, এই যে অংশ, এই অংশটার মধ্যে 3 নম্বর ধাপের মধ্যে বসে দাও, 3 নম্বর ধাপের মধ্যে বসালে এই সমান হচ্ছে কি হাফ অফ এবি। ঠিক সেম ভাবে এরপর সিএফ এর জন্য কি আছে, সিএফ এর জন্য হচ্ছে কি হাফ সি বি। তাহলে হাফ হাফ যদি কেটে দাও তাহলে কি হয়, এবি ইকুয়াল টু সিডি না, এবি ইকুয়াল টু সিডি না। তার মানে এখানের যে দূরত্বটা আছে এই দূরত্বটা যতটুকু বলছে এখানে দূরত্বটা আমরা ঠিক সেম প্রমাণ করে বলতে পারছি না। তার মানে এই এই উপপাদ্যটা আমাদের একদম ইজি হয়ে গেছে। কেন? 18 নম্বর উপপাদ্যটা আমরা যখন বুঝতে পারছি তখন এটা আমাদের ইজি হয়ে গেছে। তখন আমরা এখানের মধ্যে কি করছি দেখো, দুইটা ত্রিভুজ পাইছি, দুটো ত্রিভুজ লিখছি, দুটো ত্রিভুজ লেখার পর আমরা কি পাচ্ছি, এই যে অংশটা আছে এই অংশটা সমান এই অংশটা, কোন অংশ সমান কোন অংশ দেখো, এখানে যেটা পাইছি এটাও ঠিক সেমটা পাইছি না, ঠিক সেম ভাবে এখানে আর এখানে সমান পাইছি, এখানে আর এখানে সমান পাইছি, ওই কথাটা বলছি। তাহলে এগুলো যদি সমান হয় তার মানে এখানের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে এবং এখানের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে দুটোটা হচ্ছে কি সবসময় সমান। তাহলে সবসময় সমান হলে এরপরের ধাপের মধ্যে আমরা কি পাচ্ছি, এবি এর অর্ধেক হচ্ছে কি এই অংশটা না, পুরো এবিটা যতটুকু তার মধ্যবিন্দু যেহেতু আমার ই হিসেবে কাউন্ট করছি, তার মানে এই এইটা অর্ধেক না, তার অর্ধেক, এবি এর অর্ধেক, সেজন্য আমরা বলতে কি এই সমান হচ্ছে কি হাফ এবি। ঠিক সেম ভাবে সিএফ এর জন্য কাজটা করলাম, করার পর এখানের মধ্যে যে পয়েন্টটা পাইছি এই পয়েন্টটা এখানের মধ্যে, এই পয়েন্টের উপর মানগুলো বসাইছি, মানগুলো বসে দিলে এটা পাওয়া যায়, উপর দিকে হাফ হাফ কেটে দিলে এবি ইকুয়াল টু সিডি। জিনিসটা ক্লিয়ার? উপপাদ্যটা কি বুঝতে পারছি? এভাবে আমাদের কি করতে হয়, উপপাদ্যটা করতে হয়। তাহলে 19 নম্বর উপপাদ্যটা আমাদের ইজি হয়ে যাওয়ার পিছনে রিজনটা হচ্ছে 18 নম্বর উপপাদ্যটা আমরা বুঝতে পারছি। এভাবে কি করতে হবে, উপপাদ্যগুলো করতে হবে। এরপরে উপপাদ্যগুলোর মধ্যে আসি আমরা। তো আমরা এতক্ষণ উপপাদ্য 19 পর্যন্ত পড়ছিলাম, এখন 20 নম্বর উপপাদ্যটা পড়বো। 20 নম্বর উপপাদ্যটা কি বলছে দেখো, আর 20 নম্বর উপপাদ্য, 20 নম্বর উপপাদ্যটা কি বলছে, আমাদের এখানে মধ্যে বলছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কি বলছে দেখো, প্রথমে আমাদেরকে যে বিষয়টা বলছে, আমাদের ফার্স্ট কি করতে হবে, আমাদের বৃত্তটা এঁকে ফেলতে হবে। ঠিক আছে, তো বৃত্তটা আঁকি, বৃত্তটা আঁকার পরে আমাদেরকে যে বিষয়টা বলছে, আমাদের এটা হচ্ছে কি বৃত্ত, বৃত্তের একই চাপের উপর, মানে দুটোটা একই চাপটার উপর হইতে হবে। আমরা ধরে নিচ্ছি কি এটা হচ্ছে কি বি চাপ, এটা হচ্ছে কি মানে এইটাকে আমরা একটা চাপ ধরে নিলাম। ঠিক আছে, এই সেটা হচ্ছে কি বিসি চাপ। এই বিসি চাপের উপর কি বলছে, দণ্ডায়মান দুটা কোণের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তার মানে আমাদের একটা কেন্দ্রের সাথে কোণ, আমরা ওই যে বেসিক যখন পড়ছিলাম তখন বলছিলাম কি কেন্দ্রের সাথে যে কোণ হয় তাকে কেন্দ্রস্থ কোণ বলে, আর বৃত্তের সাথে যে কোণ হয় তাকে বৃত্তস্থ কোণ বলে। তার মানে একই চাপের উপর, মানে চাপ এটার উপর কি করতে হবে, দণ্ডায়মান রাখতে হবে, একটা কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে প্রথমে আমরা কেন্দ্রস্থ কোণটাকে, তাহলে এটা হচ্ছে কি আমার কেন্দ্রস্থ কোণ। এটার মধ্যে আমরা সরি আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে আমরা ও ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে কি আমার কেন্দ্রস্থ কোণ। এরপর একটা কি করতে বলছে, একই চাপের উপর যেহেতু বলছে, তার মানে এই চাপটার উপর থেকে আমাদের এখান বরাবর, এরপর এখান বরাবর এখানে যে অংশটা ক্রিয়েট হয়েছে এটাকে বলা হচ্ছে কি আমাদের বৃত্তস্থ কোণ। এটা কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে দেখো, প্রমাণটা করতে হবে যে কি এখানের মধ্যে কোণ ভি ও সি সমান হচ্ছে কি তোমার অর্ধেক, সরি দ্বিগুণ হতে হবে, কি কোণ দ্বিগুণ, দ্বিগুণ হতে হবে যে কোণ এ সরি বি এ সি, বি এ সি। তাহলে আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে কি এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে এই কোণটাকে, এই কোণটা সমান এই কোণটা যদি করতে হয়, মানে এই কোণটা সমান যদি এই কোণটা করতে হয় তাহলে ওই কোণের সাথে কি করতে হবে, দুইটা কোণ ক্রিয়েট করতে হবে। মানে এই কোণটাকে যদি, এই কোণটাকে যদি দুইবার করা হয় এই কোণটা সমান হবে। অথবা তোমার প্রশ্নটা আরেকটু ঘুরে যদি দিতে চাই তাহলে এভাবে দিতে পারে, হাফ অফ কোণ বিয়োগ সি সমান হবে কোণ বি এ সি। তার মানে বি এ সি এর অর্ধেক হচ্ছে কি বিয়োগ সি। এই দুটো জিনিস তোমাদের কি করতে বলতে পারে, প্রমাণ করতে বলতে পারে। তাহলে এই দুটো জিনিস প্রমাণ করতে গেলে আমার এখানের মধ্যে ফার্স্ট একটা বিষয় চিন্তা করে ফেলতে হবে, সেটা হচ্ছে কি আমরা এই সোজা বরাবর একটা দাগ টেনে দিব, ওইটার মধ্যে আমরা এঁকে দিব কি ডি বিন্দু। ঠিক আছে, মানে ডি এর একটা রেখা
আঁকলাম, ঠিক আছে। এই দুই এর একটা রেখা এঁকে আমরা কি করলাম, দুইটা ত্রিভুজের মধ্যে বিভক্ত করে ফেললাম। এই ত্রিভুজের মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কি, এখানে যখন বৃত্তের মধ্যে ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজের মধ্যে আমাদের দেখো কোণ এ ও বি, কোণ এ ও বি এর বিপরীত কোণটা করে দেখো, কোণ এ ও বি এর বিপরীত কোণটা হচ্ছে কি, কোণ বি ও ডি। মানে এখানের মধ্যে যখন আমরা ত্রিভুজটা এইভাবে হচ্ছে না আমাদের, তখন এখানের মধ্যে আমরা এটাকে ধরতেছি কি এ, এটা বি ছিল, আর এটা ও ছিল, আর এটা হচ্ছে কি ডি কোণ ছিল। এখানের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে, এটা বিপরীত কোণটা হচ্ছে কি এটা, এটা বিপরীত কোণটা এটা। তাহলে এখানে যে কোণটা আছে, এই কোণটা সমান হচ্ছে কি এই কোণ যোগ এই কোণ, তার মানে কোণ এ যোগ কোণ বি। এগুলো ফুল নাম যদি লিখতে যাই, কোণ ও এ বি যোগ কোণ এ বি ও, তার মানে এখানের কোণ এবং এখানের কোণ দুটোটা যোগ করলে আমাদের এই দুটো সমান কি কোণ পাওয়া যায়, কোণ বি ও ডি। এই কথাটা মাথায় রাখতে হবে। তার মানে আমাদের এখানের মধ্যে বিষয়টা কি হচ্ছে, যখন আমরা এইটার মধ্যে কাজ করতেছি, তখন এখানের মধ্যে যে কোণটা ক্রিয়েট হয়েছে, এই কোণটা সমান হবে যদি ওই কোণ আর এ কোণ যোগ করলে, ঠিক আছে। এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে যে বিষয়গুলো পাইছি, ওই বিষয়গুলোর মধ্যে ফার্স্ট আমরা এখানের মধ্যে যে কোণটার কথা বলতে চাচ্ছি ওটা নিয়ে কথা বলি। তাহলে দেখো, আমরা এখানের মধ্যে 1 নম্বর ধাপের মধ্যে আমরা ধরতেছি কি তোমার এ ও বি, এই যে এ ও বি এর কথাটা বলছি, এটা বিপরীত কোণ কি, বি ও ডি। তাহলে বি ও ডি নিয়ে আমরা কথা বলছি, কোণ ভি ও ডি। তাহলে কোণ ভি ও ডি নিয়ে যখন কথা বলবো, তখন বি ও ডি এর মধ্যে আমরা কি পাচ্ছি, কোণ বি ও ডি এর সমান পাচ্ছি কি আমরা, কোণ ও এ বি যোগ কোণ এ ভি ও, এই বিষয়টা পাচ্ছি না। 1 নম্বর ধাপের মধ্যে এই বিষয়টা পাচ্ছি না, ঠিক আছে। এরপর 2 নম্বর ধাপের মধ্যে চলে আসো। তাহলে 2 নম্বর ধাপের মধ্যে এখন কি করবো, 2 নম্বর ধাপের মধ্যে আমাদের এ ও বি এর যে অংশটা আছে, দেখো এ ও বি এর যে অংশটা আছে, মানে যে ত্রিভুজটা আছে, ওই ত্রিভুজটা নিয়ে যখন কথা বলতেছি, কোণ এ ও ভি নিয়ে যখন কথা বলছি, ওইটা নিয়ে যখন কথা বলবো, তখন কথা বলতে গেলে আমার এ বাহু আর এ বাহু সমান দাঁড়াবে না। তাহলে আমরা বলতে পারবো না বি ও ইকুয়াল টু কি হবে, এ ও। তাহলে আমাদের এই দুটো জিনিস কি দাঁড়াবে, সমান দাঁড়াবে না, বি ও ইকুয়াল টু এ ও। তাহলে এখানের মধ্যে আমরা কি বলতে পারি, বি এ ও, বি এ ও কোণের সমান কি হবে, তাহলে দেখো বি এ ও কোণের সমান কি হবে, আমাদের কোণ বি এ ও এর সমান, বি এ ও এর সমান আমাদের এরপর কোনটা না, মানে এখানের মধ্যে যেহেতু আমাদের এটা মধ্যখানে আছে, তার মানে আমাদের একন নিয়ে কথা বলছে, তখন একন নিয়ে কথা বলছি। তাহলে এরপর যে সমান কোনটা পাবো, সমান কোনটা কি, এ ভি ও না, আমাদের এই দুইটা কোণ সমান পাচ্ছে না। তাহলে এখানের মধ্যে কথাটাকে যদি রিপ্লেস করা হয় এ ও বি, অথবা তোমার এই কথাটা দুটোটা একই কথা না, তাহলে আমরা এখানের মধ্যে কি করতেছি, এটাকে এখানের মধ্যে রিপ্লেস করে দিচ্ছি। রিপ্লেস করে দিলে দেখো এটা ইকুয়াল টু কোনটা, এটা না, বি এ ও, বি এ ও। এটাকে যদি একটু ঘুরাই লিখো ঠিক সেম ভাবে এটা, আচ্ছা ওটার মধ্যে মিলাই দিই, তাহলে কি হবে, এটা ভি এ ও হচ্ছে না, কোন ভি এ ও। তাহলে এই অংশটাকে এই অংশটার মধ্যে রিপ্লেস করে দিলে আমরা এখান থেকে 3 নম্বর যে ধাপটা পাচ্ছি, ধাপটা হচ্ছে কি দেখো, বি ও বি সমান হচ্ছে কোন ভি এ ও যোগ এই যে এ ও বি অংশটা আছে, এখানের মধ্যে এ ও বি সমান কি লিখছি, এটা না। তাহলে আমরা বলতে পারি না কোন বি এ ও, তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি কি কোন বি ও ডি সমান 2। তাহলে এই দুটোটা যখন যোগ করব, তাহলে কি পাচ্ছি, 2 বি এ ও পাচ্ছি না, বি এ ও পাচ্ছি না, তার মানে আমরা এই কোণটা পাচ্ছি না, মানে এই এই কোণটা দ্বিগুণ। তারপর এরপর আমরা আসি 4 নম্বর পয়েন্টের মধ্যে। 4 নম্বর পয়েন্টের মধ্যে ঠিক সেম ভাবে যখন আমরা বি ও সি নিয়ে কাজ করব, কোণ বি ও সি নিয়ে কাজ করব, বি ও সি মানে হচ্ছে কি এই দিকের অংশটা নিয়ে যখন আমরা কাজ করব, ওই কাজটা করতে গেলে ঠিক সেম ভাবে এই কোণটা এদিকে যেহেতু বি ও বি সমান দুইটা পাইছি, ঠিক সেম ভাবে ওইদিকে পাবো না। তাহলে আমরা কি বলতে পারি, কোণ ও সি এ ও বলতে পারি না,
কোন সি ও বলতে পারি না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি, দেখো আমরা যখন এই কোণটা নিয়ে কাজ করতেছি তখন আমরা এই কোণটা ডাবল পাচ্ছি, আবার যখন এই কোণটা কাজ নিয়ে করতেছি এই কোণটা ডাবল পাচ্ছি। এতটুকু কি ক্লিয়ার? দেন আমাদের ওই দিকের অংশটা মুছে দিয়ে তখন দেখাচ্ছি। দেখো তাহলে এখানের মধ্যে আমরা বলতে গেলে দুইটা সমীকরণ পাইছি, একটা সমীকরণ হচ্ছে কি এটা, আর একটা সমীকরণ হচ্ছে কি এটা। তাহলে আমরা 1+2 বলতে পারি না, মানে দুইটা সমীকরণ বা তোমার ধাপ 3 এবং ধাপ 4 কে যদি যোগ করা হয় তাহলে এখানের মধ্যে কি পাচ্ছি, দেখো কোণ ভি ও ডি যোগের সাথে কি করতেছে, কোণ বি ও সি, মানে হচ্ছে কি এই কোণের সাথে এই কোণ যোগ করতেছে, যোগ করে কি পাচ্ছি, দেখো 2 কোণ বি এ ও যোগ 2 কোণ কি পাচ্ছে সি এ ও। এই জিনিসটা পাচ্ছে না, মানে এই দুটো যোগ করে এটা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কি, দেখো বিওডি মানে হচ্ছে কি এখান থেকে এতটুক না, এরপর হচ্ছে কি বিওসি মানে হচ্ছে কি এখান থেকে এতটুক না। তাহলে এটা যদি যোগ করে দেওয়া হয় টোটাল এতটুক হয় না। তাহলে আমরা বলতে পারি না এখানের মধ্যে কি হচ্ছে তোমার, এটা টোটাল যোগ করে দিলে ভি ও সি হয়ে যাচ্ছে না। তাহলে কোনটা কি হয়ে যাচ্ছে, এখান পর্যন্ত হয়ে যাচ্ছে না। তার মানে এটা টোটালি আলটিমেটলি কত পাওয়া যাচ্ছে না, তাহলে বি ও সি বলতে পারতেছি না। এরপর এখান থেকে যদি 2 কমন নিয়ে নেওয়া হয়, 2 কমন নিয়ে নেওয়ার পর কি হচ্ছে, দেখো বি এ ও, বি এ ও এই অংশটা না। তারপরে কি বলছে কি সি এ ও, সি এ ও, তার মানে এই অংশটা হচ্ছে না টোটাল, এই অংশটা হচ্ছে না। তার মানে আমরা এখানের মধ্যে ডাইরেক্টলি বলতে পারতেছি না বি এ সি। ক্লিয়ার? তার মানে এই জিনিসটা কি এটা প্রুফ হয়েছে। এখন পুরোটা এদিকে গুণাকার আছে, এই পাশে যদি পাঠা দাও তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। কি বলছি ক্লিয়ার? তার মানে প্রথম অংশটার মধ্যে হচ্ছে কি এটা প্রুফ হয়েছে, দ্বিতীয় অংশের মধ্যে কি এটা প্রুফ হয়েছে। এতটুকু কি বুঝতে পারছি? এটা যদি বুঝতে পারো, মানে 20 নম্বর দ্বারা যদি বুঝতে পারো তাহলে তোমার 21 নম্বর 22 নম্বর 23 নম্বর ইজিলি করে ফেলতে পারবো আমরা। দেখো এই কথাটা পর্যন্ত যদি চলে বুঝতে পারি আমরা, এরপর 21 নম্বরটা দেখো। 21 নম্বরটার মধ্যে কি বলছে, আসো 21 নম্বর, 21 নাম্বারটাও ঠিক সিমিলার হবে। এখানের মধ্যে কি বলছে, দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তার মানে এখানের মধ্যে কোণগুলো বলছে অনেকগুলো। তার মানে ফার্স্ট আমাদের করতে হবে বৃত্তটা আঁকতে হবে। বৃত্তটা আঁকে ফেলে, বৃত্তটা আঁকতে গেলে দেখো বৃত্তটা আঁকছি, বৃত্তটা আঁকার পর আমার এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, কেন্দ্রের উপর কি বলছে, দেখো আমাদের দুটা একটা চাপ ধরে নিতে হবে। তাহলে আমরা বিসি একটা সরি বিডি একটা চাপ ধরে নিলাম, ভিডি একটা চাপ ধরে নিলাম, মানে হচ্ছে কি এই বিন্দু এবং এই বিন্দু, এদের মধ্যে কি বলছে বৃত্তস্থ কোণগুলো, কয়টা বৃত্তস্থ কোণ আমাদেরকে বলে নাই। তো আমরা সচরাচর ধরে নিচ্ছি কি এখান থেকে এখান পর্যন্ত একটা বৃত্তস্থ কোণ, আবার আরেকটা ধরে নিচ্ছি কি এইদিকে এটা একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, দুটো বৃত্তস্থ কোণ ধরে নিলাম। এরপর বৃত্তস্থ কোণের সাথে আমরা একটা পয়েন্টগুলো যেগুলো পাইছি এগুলোর সাথে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে নিব। ঠিক আছে, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কি করে নিলাম, উৎপন্ন করে নিলাম। তাহলে আমরা এর আগের ক্লাস থেকে আমরা জানতে পারতেছি একটা বৃত্ত যখন আঁকছি ওই বৃত্তটার মধ্যে আমাদের কেন্দ্রস্থ কোণটা যদি আমি আলাদা আলাদা করে এঁকে দেখাই তাহলে এই যে বিষয়টা ক্রিয়েট হচ্ছে না। তার মানে এখানের মধ্যে এদের নামগুলো যদি দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি নাকি এ বি ডি ও, এই অংশটা এই অংশটা সমান, আমরা বলতে পারতেছি না এটা দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি কি বি ও বি সমান বিওডি। এখানে যে কোণটা আছে এর সমান বলতে পারি না 2 বি এ বি। ওই যে একটু আগে পড়ে আসলাম কি কেন্দ্রস্থ কোণ যেটা হয় ওইটার দ্বিগুণ যদি ওই কেন্দ্রস্থ কোণের সমান যদি করতে হয় আমার বৃত্তস্থ কোণটাকে করতে হবে দ্বিগুণ করতে হবে। সেজন্য আমরা বৃত্তস্থ কোণটা দ্বিগুণ করে নিলাম। ঠিক আছে, ঠিক সেম ভাবে ওই দিকের জন্য যদি ধরা হয় তাহলে এখানের মধ্যে কি হবে ভি ও ডি সমান 2 কোণ কি হবে এখানের মধ্যে ভি সি ডি হবে না, বি সি ডি হবে না। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস সমান পাচ্ছি না। তাহলে আমরা এখন এর মধ্যে কি বলতে পারি বিওডি দুটোটার মধ্যে এইটাকে 1 নং সমীকরণ এটাকে 2 নং সমীকরণ যদি ধরি, 1 নং সমীকরণের মান 2 নং সমীকরণের মধ্যে যদি বসায় দাও তাহলে এখানের মধ্যে কি পাবো 2 বি সি ডি সমান হচ্ছে কি 2 সমান 2 বি এ বি
তার মানে এটা সমান এটা, কারণ বিওডি কোণের উপর কোণটা, তার মানে বিওডি এর জায়গায় যদি এ বিওডি এর মান বসাবি, এই দুটো পাওয়া যাবে না, তাহলে 2 যদি কেটে দেওয়া হয় তাহলে কোণ কি পাওয়া যায়, বি সি বি সমান কোণ বি এ বি। তার মানে সি কোণ এবং এ কোণ, দেখো এই যে সি কোণ এবং এ কোণ দুটো সমান বলতেছে না, তাহলে আমার এখানের মধ্যে যেটা প্রমাণ করতে বলছে আমরা এটা প্রমাণ করে দিলাম। আমাদেরকে প্রমাণ করতে বলছে কি বৃত্তের একটা চাপের উপর যখন দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, বৃত্তস্থ কোণ আমরা এখানে দুটো নিয়ে প্রমাণ করছি। আমরা 10,000 জন আগে 10,000ও ঠিক সেম ভাবে হবে, তাহলে বৃত্তস্থ কোণগুলো কি পাইছি আমরা সমান পাই গেছি। তাহলে এটা কি প্রুফ বুঝতে পারছি, এটা কি বুঝতে পারছি? তাহলে এতটুকুর মধ্যে আমাদের কি হয়, এটা শেষ হয়। দেন এরপর হচ্ছে কি আমরা 22 নম্বরটা করাই। দেখো 22 নম্বরটা কি বলতেছে, 22 নম্বর 22 নম্বর প্রশ্নটাও ঠিক সেম। প্রশ্নটার মধ্যে কি বলছে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার মানে এখানের মধ্যে আমি যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তটার মধ্যে কি বলছে দেখো, এটা যদি আমার সেন্টার হয়, এটা বরাবর আমি একটা কি বললাম ব্যাসার্ধ দেখলাম, ব্যাসার্ধ আঁকার পর কি বলছে দেখো, আমার এখানের মধ্যে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে বৃত্তটার অর্ধেক এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, একটা বৃত্তের অর্ধেক যখন কাজ করব, মানে আমার বৃত্তের মধ্যে যখন অর্ধেক করবে, অর্ধেকের পর এই একটা কি করতে বলছে, বৃত্তস্থ কোণ আঁকতে বলছে। তো আমার বৃত্তস্থ কোণটা হচ্ছে কি এটা, আমরা বইয়ের মধ্যে যদি নামকরণ করি তাহলে কি হবে, এ ও বি সি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, আমার অর্ধেক বৃত্তের মধ্যে, বৃত্তের অর্ধেকের মধ্যে যখন আমি একটা ব্যাসার্ধ আঁকছি, ওই ব্যাসার্ধের উপর যে জ্ঞাটা আঁকছে, মানে বৃত্তচাপটা আঁকছি, ওই বৃত্তচাপটাকে কি করতে বলছে, এক সমকোণ প্রমাণ করতে বলছে। তাহলে এক সমকোণটা কিভাবে প্রমাণ করব, আমরা আগের থিওরি থেকেই আমরা জানি কি বৃত্তের কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে ওই কথাটার উপর যদি আমরা বলতে যাই, এখানের মধ্যে আমরা একটাই কথা পাচ্ছি, সেটা হচ্ছে কি দেখো, এখানের মধ্যে আমার বিষয়টা কি দাঁড়াইছে, বিষয়টা দাঁড়াইছে কি তোমার এ ও বি সমান 2 এ সি বি, এই বিষয়টা না। তার মানে আমার এখানের মধ্যে এইটা যখন আমি কেন্দ্রস্থ কোণ হিসেবে কাউন্ট করছি, তাহলে এটা বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা দ্বিগুণ, তাহলে এইটা পাচ্ছি না আমরা। এটা পাইলে টুটাকে যদি এ পাশে পাঠানো হয় তাহলে কি হয়, কোণ এ সি বি সমান হচ্ছে কি হাফ অফ কোণ এ ও বি। এটা পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না। তাহলে দেখো বিটা একটা সরল রেখা না, আমরা সচরাচর তোমার ক্লাস 5 থেকে পড়ে আসতেছি কি একটা সরল রেখার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। একটা সরল রেখার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে এরা কত হয়, দুই সমকোণ না। এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি সমান হচ্ছে কত, এক সমকোণ। ওকে, তাহলে এখানের মধ্যে 180 যদি বলা হয় তাহলে সমকোণ না, তাহলে আমরা বলতে পারি না কোণ এ সি ডি সমান তোমার এটা ইন্টু 2 সমকোণ, ঠিক আছে। তাহলে এই টু কেটে দিলে বাকি থাকে কি 1, তাহলে কোণ এ সি ডি সমান 1 সমকোণ। অথবা তুমি যদি এভাবে প্রমাণ করতে না চাও তাহলে এভাবে করতে পারো, আমরা এখানের মধ্যে লিখতে পারি কি দেখো, কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে টু না বসে তখন আমরা কি করতে পারি, 180 বসাতে পারি, 180 ডিগ্রি। তাহলে এটা আর এটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি থাকে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে কি 90 ডিগ্রি ভাগ এটাকে, তখন আমরা কি বলতে পারবো, এক সমকোণ বলতে পারবো, মানে ডিগ্রি দিয়ে করতে পারি, অথবা ডাইরেক্টলি দুই সমকোণ দুইটা লিখে দিয়ে দেন ক্যালকুলেশন করে আমরা যদি কাটাকাটি করি তাও হবে। তার মানে এইভাবে আমাদের কি হয়, 2 নম্বর উপপাদ্যটা শেষ হয়। 2 নম্বর উপপাদ্যটা কি বুঝতে পারছি, এভাবে করতে হবে, 22 নম্বর উপপাদ্যটা করতে হবে। ঠিক সেম ভাবে আমাদের 23 নম্বর উপপাদ্যটার মধ্যে কি বলছে দেখো, দেখো 23 নম্বর উপপাদ্যের মধ্যে বলছে কি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। তার মানে বৃত্তের মধ্যে কি করতে হবে, একটা চতুর্ভুজ আঁকতে হবে। আমি যদি এটার মধ্যে আর একটা পয়েন্ট এঁকে দিই, দেখো এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, তাহলে মধ্যখানে একটা যদি নাই বলি তাহলে এখানের মধ্যে এ বি সি ডি একটা কি হয়, তোমার চতুর্ভুজ হয়ে যায় না, অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের বই বোঝাতে সুবিধার্থে বইয়ের অনুসারে যদি করতে চাই তাহলে এই নামকরণ গুলো একটু পরিবর্তন করে দিচ্ছি, বইয়ের মতো করে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে বইয়ের মধ্যে নামকরণ গুলো করছে কি, এখানের মধ্যে বি দিছে, এখানে সি দিছে, এখানে ডি দিছে, ঠিক আছে। এখানের মধ্যে আমাদেরকে কি বলছে দেখো, একটা চতুর্ভুজ বৃত্তের অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে হচ্ছে কি ভিতরে, বৃত্তের অন্তরে মানে হচ্ছে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আঁকতে বলছে। চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত, যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে আমার এখানের মধ্যে বিপরীত কোণের কথা বলা হয়েছে, তার মানে এই কোণ আর এই কোণ দুটোটাকে যোগ করলে দুই সমকোণ বা এই 180 ডিগ্রি, অথবা এই কোণ আর এই কোণ যদি যোগ করা হয় তাহলে ঠিক সেম ভাবে তোমার কি করতে হবে, 180 ডিগ্রি প্রুফ করতে হবে। তাহলে 180 ডিগ্রি প্রুফ করতে গেলে আমাদের যে বিষয়টা করতে হবে দেখো, আমরা এটাকে মুছে দিচ্ছি, দেন এরপর প্রমাণটা করতেছি দেখো। 23 নম্বরের মধ্যে যে কথাটা বলছে ওই কথাটার উপর ভিত্তি করে আমরা যদি কাজটা করতে যাই, আমি তোমাদেরকে এখানে বারবার অঙ্কন, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন গুলো দেখাচ্ছি না, ওই নির্বাচন গুলো তোমরা কি করবা, ফার্স্টে একদম যেভাবে বুঝে গেছে ওইভাবে যদি বুঝে থাকো তাহলে ইজিলি তোমরা জিনিসগুলো করে ফেলতে পারবা। তাহলে আমরা এখানের মধ্যে যদি আমরা এই দিকের অংশটা নাই মনে করি, তাহলে উপরের অংশটা ঠিক সেম ভাবে আমরা ওই গত ম্যাথের মতো করতে পারি না। এ ও সি, কোণ এ ও সি সমান কত, 2 কোণ এ বি সি, এটা বলতে পারি না। ঠিক সেম ভাবে উপরেরটা যদি নাই বলি তাহলে আমার কোনটা হচ্ছে, এটা হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি না কোণ এ ও সি সমান বৃত্তস্থ কোণ কোনটা, এটা না। তাহলে বলতে পারি না 2 এ বি সি, এই বিষয়টা বলতে পারি না। এই বিষয়টা যদি বলতে পারি তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এটা একটা সমীকরণ ধরে নাও, এটা একটা সমীকরণ ধরে নাও, তাহলে দুটো সমীকরণ, দুটো সমীকরণ যোগ করো, তাহলে কি হয়, কোণ এ ও সি যোগ এ ও সি সমান এখানের মধ্যে কি পাওয়া যায়, পাওয়া যায় কি 2 কোণ এ ডি সি যোগ কোণ, এরপর এটার মধ্যে কি পাওয়া যায় 2 এ বি সি। এতটুকু ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে যদি যোগ করা হয় তাহলে কি হয়, 2 এ ও সি, 2 এ ও সি, ঠিক আছে। দেন এখানের মধ্যে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিয়ে নিলে আমাদের এখানের মধ্যে কি থাকবে, কোণ এ বি সি যোগ 2 কোণ, সরি 2টা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কোণ এ বি সি, এই বিষয়টা থাকে না। তাহলে এখানের মধ্যে এ ও সি, এ ও সি এটা একটা সরল রেখা না, সরল রেখা যদি হয় তাহলে এখানের মধ্যে কি পাওয়া যায়, দুই সমকোণ পাওয়া যায়, অথবা 180 পাওয়া যায়। আমরা 180 দিয়ে করতেছি, গুণ কত, 180, ঠিক আছে। তাহলে কত হয়, 360 ডিগ্রি। আর এখানের মধ্যে কি পাওয়া যায়, 2 কোণ এ বি সি যোগ কোণ এ বি সি, ঠিক আছে। তাহলে এখানে 2 যেটা আছে এটা এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ, তাহলে কি থাকবে এখানে, কোণ এ ডি সি যোগ কোণ এ বি সি। তাহলে এখানের মধ্যে যখন 2 দিয়ে যখন 360 কে কেটে দিব, তখন এখান থেকে আমরা আলটিমেটলি পাবো কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা বলতে পারি কত, 2। তার মানে আমার এই যে বিষয়টা আছে এই বিষয়টা প্রুফড না। দেখো এখানের মধ্যে কি বলছে, কোণ এডিসি মানে হচ্ছে কি বি কোণের কথা বলা হয়েছে, এখানের মধ্যে বি কোণের কথা বলা হয়েছে। তাহলে বি কোণ এবং বি কোণকে যখন যোগ করবো তখন 180 ডিগ্রি বা দুই সমকোণ পাওয়া যায়। তাহলে আমার এখানের মধ্যে প্রুফ করতে কি বলছে দেখো, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণ দেখো এটার বিপরীত এটা না, আবার এটার বিপরীত এটা না, তাহলে এটা এই দুটার সমষ্টি কত দেখবে, দুই সমকোণ, ঠিক আছে। তাহলে আমরা দুই সমকোণটা জিনিসটাকে পাইছি, এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের ইজিলি হয়ে যাবে। তার মানে তোমাদের 20 নম্বর উপপাদ্য ওই জিনিসটা যদি বুঝতে পারো, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, ওই 20 নম্বরের সহায়কে আমরা কি করতে পারবো, করে ফেলতে পারবো। এইভাবে আমরা কি করতে পারি, তোমার বৃত্তের যতগুলো কথা আছে সবগুলো করে ফেলতে পারি। এইখানের মধ্যে টোটাল 2 ধরনের বৃত্ত নিয়ে কথা বলা হয়েছে। প্রথমের বৃত্ত যেগুলো ছিল ওগুলো যদি দেখো, এবং হচ্ছে দ্বিতীয় বৃত্ত হচ্ছে কি এই চাপের বৃত্তগুলো, এই চাপের বৃত্তগুলো দেখো, এবং হচ্ছে কি বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, বৃত্ত নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না। মানে বৃত্তর যত ধরনের উপপাদ্য আছে সবগুলো উপপাদ্য তোমরা কি করতে পারবা, ইজিলি এই দুইটা টাইপের মধ্যে কি করতে পারবা, ক্লিয়ার করে ফেলতে পারবা।
তো আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিবা, প্লাস তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। এর পাশাপাশি আমরা কি করব, আমরা এই অধ্যায়ের উপর কিছু জিনিস ইম্পর্টেন্ট পড়াগুলো কি করছি একটা সাজেশন আকারে আমাদের অলরেডি ফেসবুক পেজ বা টেলিগ্রামের মধ্যে আমরা এটা শেয়ার করে দিয়েছি। তারপরে আমরা তোমাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে ওই সাজেশনটা আমরা সাবমিট করে দিব। ওই সাজেশনের মধ্যে তোমাদের সম্পাদ্য উপপাদ্য সবগুলো কি করা থাকবে, ঠিক আছে? তোমরা ওইখান থেকে কি করতে পারো, সম্পাদ্য এবং উপপাদ্য গুলো ক্লিয়ার করতে পারো। ওগুলো যদি ক্লিয়ার করা হয়ে যায় তাহলে আমি আশা করি এই অধ্যায় সম্পর্কে যত নাম্বার পরীক্ষা আসবে, 10 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 16 নম্বর, যাই আসুক না কেন, সবগুলো তোমরা আনসার করতে পারবা। এক কথায় তোমরা যদি আজকের ক্লাসটা বুঝে থাকো তাহলে তোমাদের এখানের মধ্যে 10 নম্বর তো ফিক্স আছে, 10 নম্বরের উপরে তোমরা পারলে কি করতে পারবা, আরো বেশি তুলতে পারবা, ঠিক আছে? আজকের ক্লাসটা ভালো করে বুঝো, প্লাস হচ্ছে কি আমরা যে ডেসক্রিপশন বক্সের মধ্যে যেগুলো দিছি ওগুলো তোমরা পড়ে ফেলবা। ওগুলো পড়ে ফেললে তোমাদের এই অধ্যায়ের জন্য আমি মনে করি না, পার্সোনালি আমি মনে করি কোনো ধরনের সাজেশনের প্রয়োজন নেই। তোমরা কি করতে পারবা, ইজিলি সবগুলো করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।